পৃথিবীতে যে 7টি মহাদেশ রয়েছে তাদের মধ্যে এশিয়া, আফ্রিকা, ইউরোপের সীমানায় একসাথে ভূমির সাথে সংযুক্ত হয়ে একটি বড় মহাদেশ আফ্রো-ইউরেশিয়া গঠন করেছে। বিশ্বের মোট স্থলভাগের 57% এবং বিশ্বের মোট জনসংখ্যার 85% এখানেই রয়েছে। এদের মধ্যে অদ্ভুত ব্যাপার হলো এশিয়া ভূমির দ্বারা ইউরোপ ও আফ্রিকার সাথে সংযুক্ত, কিন্তু আফ্রিকা ও ইউরোপের মধ্যে সরাসরি ভূমি সংযোগ নেই। যেখানে 746 মিলিয়ন জনসংখ্যা বিশিষ্ট ইউরোপ বিশ্ব অর্থনীতির 25% যোগান দেয়, সেখানে 1.3 বিলিয়ন জনসংখ্যা বিশিষ্ট আফ্রিকা বিশ্ব অর্থনীতির মাত্র 3% যোগান দেয়। আফ্রিকা ও ইউরোপের সবচেয়ে কাছাকাছি অংশের দূরত্ব মাত্র 14 কিলোমিটার, কিন্তু তাও আফ্রিকা ও ইউরোপের মধ্যে সরাসরি কোনো যোগাযোগ নেই। একবিংশ শতাব্দীতে যেখানে মহাকাশ ভ্রমণ পর্যন্ত শুরু হয়ে গেছে, মঙ্গলে বসতি স্থাপনের পরিকল্পনা চলছে, অসাধারণ ইঞ্জিনিয়ারিং প্রযুক্তির মাধ্যমে পর্বতের চূড়া থেকে শুরু করে পানির নিচ পর্যন্ত স্থাপনা চলছে, এমনকি তুষারাবৃত অ্যান্টার্কটিকাতে পর্যন্ত মানুষ পৌঁছে গেছে, সেখানে মাত্র 14 কিলোমিটার দূরত্ব এখনও পর্যন্ত সংযোগ করা হয়নি। আপনাদেরকে জানিয়ে রাখি, বিশ্বের সবচেয়ে লম্বা টানেল 164 কিলোমিটার লম্বা, যা চীনের দানিয়াং ও কুনশান প্রদেশকে সংযুক্ত করে। ইংলিশ চ্যানেলে ইংল্যান্ড ও ফ্রান্সকে সংযুক্ত করা পানির নিচের টানেলের দৈর্ঘ্য 51 কিলোমিটার। তাহলে জিব্রাল্টার প্রণালীতে আফ্রিকা ও ইউরোপের মধ্যে 14 কিলোমিটার এই দূরত্ব থেকে কেন কোনো সেতু বা পানির নিচে থাকা টানেলের মধ্যে সংযুক্ত করা হয়নি? অতীতে কি কোনো পদক্ষেপ নেওয়া হয়েছিল এই দূরত্বকে সংযুক্ত করার? খুবই ইন্টারেস্টিং এবং আনকমন ভৌগোলিক এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সেই সাথে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে নোটিফিকেশন অল দিয়ে রাখুন। আফ্রিকা ও ইউরোপের মধ্যে 14 কিলোমিটার দূরত্বকে জিব্রাল্টার প্রণালী বলা হয়। এবার আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, প্রণালীটা আবার কি? প্রণালী মানে দুটি বড় স্থলভাগের মাঝে সংকীর্ণ জলভাগ, যা দুই স্থলভাগকে আলাদা করে। জিব্রাল্টার প্রণালী আফ্রিকার মরক্কো ও ইউরোপের স্পেনকে আলাদা করে। 55 কিলোমিটার লম্বা ও স্থান বিশেষে 14 থেকে 42 কিলোমিটার চওড়া এই জিব্রাল্টার প্রণালী আটলান্টিক মহাসাগর ও ভূমধ্য সাগরকে সংযুক্ত করে। ইউরোপের শেষ শহর স্পেনের তারিফা এবং মরক্কোর পয়েন্ট সাইরাসের মধ্যে দূরত্ব সবচেয়ে কম, যেটা 14 কিলোমিটার। জিব্রাল্টার প্রণালী সবচেয়ে বেশি চওড়া পশ্চিমে ইউরোপের কেপ ট্রাফালগার থেকে ইউরোপের কেপ স্টার্টেল অবধি 42 কিলোমিটার। ইউরোপ থেকে পরিযায়ী পাখিরা এই 14 কিলোমিটার পথ দিয়েই আফ্রিকায় যায়। বিশ্বের অন্যতম ব্যস্ত সমুদ্র বাণিজ্য পথ এটি। এখান দিয়ে প্রতিদিন অন্তত 300 জাহাজ যাতায়াত করে এবং প্রতি 5 মিনিটে একটি জাহাজ যায় এখান দিয়ে। এই কারণে জিব্রাল্টার প্রণালী বিশ্বের একটি গুরুত্বপূর্ণ জায়গা। এই অঞ্চলে যদি কোনো সেতু তৈরি করা যেত, তাহলে তা বাণিজ্য পর্যটনের জন্য খুবই ভালো হতো। ভূমধ্যসাগরকে সংযুক্ত করার কারণে জিব্রাল্টার প্রণালীর স্ট্র্যাটেজিক গুরুত্ব অনেক বেশি। 22টি দেশ এবং 3টি মহাদেশ এশিয়া, আফ্রিকা, ইউরোপ জুড়ে থাকা ভূমধ্যসাগর 2.5 মিলিয়ন বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত, যা ব্রিটেনের মোট আয়তনের 10 গুণ। ভূমধ্যসাগরের উপকূলভাগের দৈর্ঘ্য 46,000 কিলোমিটার। সুতরাং বহু আগে থেকে ভূমধ্যসাগর ও জিব্রাল্টার প্রণালী বিশ্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। 1869 সালে সুয়েজ ক্যানাল তৈরি হবার পর জিব্রাল্টার প্রণালীর গুরুত্ব আরও বেড়ে যায়। এর আগে ভারত মহাসাগর থেকে কোনো জাহাজকে ভূমধ্যসাগরে পৌঁছাতে হলে 5000 মাইলের সুদীর্ঘ পথ পাড়ি দিতে হতো, কিন্তু সুয়েজ খাল তৈরির ফলে এই দূরত্ব অনেক কমে যায়, যার কারণে জিব্রাল্টার প্রণালীতে বাণিজ্যের পরিমাণ বেড়ে যায়। অতীতে অনেকবার ইউরোপ ও আফ্রিকাকে সংযুক্ত করবার চেষ্টা করা হয়েছিল। প্রথমে চেষ্টা করা হয় 20 শতকের প্রথমের দিকে 1920 সালে। জার্মানির স্থপতিবিদ হারমান মিলার সরগেল অ্যাটলান্ট্রোপা প্রজেক্টের কথা বলেন, যাতে ইউরোপ ও আফ্রিকাকে সংযুক্ত করা যায়। এর জন্য তিনি একটি ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট তৈরির প্রস্তাব দেন, যাতে এই অঞ্চলে একটি 80 মাইল লম্বা ড্যাম তৈরি করা হবে। এই ড্যাম 50 গিগাবাইট বিদ্যুৎ তৈরিতে সক্ষম হতো, যা স্থানীয় অঞ্চলে বিদ্যুতের চাহিদা মেটাতে সক্ষম ছিল। কিন্তু এতে সমস্যা হতো যে কয়েক দশকের মধ্যে ভূমধ্যসাগরের জলস্তর কিছুটা কমে যেত। জার্মানির চ্যান্সেলর অ্যাডলফ হিটলার এই প্রজেক্টে সম্মতি দেয়নি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সার্গেল আবারও এই প্রজেক্ট শুরু করবার চেষ্টা করেন, কিন্তু তিনি প্রয়োজনীয় অর্থ জোগাড় করতে ব্যর্থ হন। এরপর 1930 সালে স্পেন এখানে পানির নিচে টানেলের প্রস্তাব দেয়, কিন্তু জিব্রাল্টার প্রণালী প্রায় 3000 ফুট গভীর। এত গভীরতায় কোনো টানেল করা সম্ভব নয়। 1979 সালে স্পেন ও মরক্কো যৌথভাবে এখানে একটি সেতু নির্মাণের চেষ্টা শুরু করে, কিন্তু একটি নতুন তথ্য সামনে আসে। এই অঞ্চলের নিচে রয়েছে আফ্রিকান ইউরেশিয়ান প্লেট, যা ভূমিকম্পের সৃষ্টি করে। তবুও দুই দেশ সেতু নির্মাণের চেষ্টা করেছিল 40 বছর ধরে, কিন্তু কোনো লাভ হয়নি। 1990 সালে বিখ্যাত চাইনিজ আমেরিকান স্থপতি টং ইয়ান লিন সান ফ্রান্সিসকোর একটি বড় সংস্থার সাথে 14 কিলোমিটার লম্বা সেতু তৈরির প্রস্তাব রাখেন। এই প্রজেক্টে খরচ দেখা যায় $15 বিলিয়ন। শেষ পর্যন্ত এই প্রজেক্টটা শুরু হয়নি। 2004 সালে আমেরিকান স্থপতি ইউগিরি তাসুই এখানে একটি ভাসমান সেতু তৈরির প্রস্তাব দেন। তিনি বলেন, দুই অঞ্চলের মাঝামাঝি একটি কৃত্রিম দ্বীপ তৈরি করা হবে এবং দ্বীপের দুই প্রান্ত সেতুর মাধ্যমে সংযুক্ত থাকবে। কিন্তু এত বিশাল খরচের প্রজেক্টে কেউ আগ্রহ দেখায়নি।
তবে 2021 সাল থেকে একটি টানেল তৈরির কাজ শুরু করেছে মরক্কোর সবচেয়ে বড় বন্দর ট্যানগিয়ের পর্যন্ত। এই প্রজেক্টে ব্রিটেন যুক্ত আছে, তবে এখন সেই প্রজেক্ট সম্পর্কে তেমন কোনো তথ্য নেই। 2022-এর বাজেটে স্পেন 7,50,000 ইউরোর বাজেট দিয়েছে একটি গবেষণা সংস্থাকে নতুন টানেল তৈরির ব্যাপারে বিশ্লেষণ করতে। 2030-এ এখানে নতুন টানেল তৈরির কাজ শুরু হতে পারে, যা দিয়ে 2050-এর মধ্যে জিব্রাল্টার প্রণালী দিয়ে 13 মিলিয়ন টন পণ্য এবং 12 মিলিয়ন যাত্রী যেতে পারবে। এত বছর ধরে চেষ্টা করেও এখানে কোনো টানেল ও সেতু না তৈরি করতে পারার সবচেয়ে বড় কারণ এই অঞ্চলের ভৌগোলিক গঠন। জিব্রাল্টার প্রণালী প্রায় 3000 ফুটের বেশি গভীর। বিশ্বের সবচেয়ে বড় বিল্ডিং বুর্জ খলিফার উচ্চতা 2716 ফুট। সুতরাং এত লম্বা স্থাপত্য করা সত্যিই খুব সমস্যার, যার জন্য বিশ্বের বড় বড় স্থাপত্য সংস্থা এই প্রজেক্টকে অসম্ভব জানিয়েছে। আপনার কি মনে হয় আফ্রিকা এবং ইউরোপের মধ্যে সংযোগ হওয়া উচিত? কিন্তু কি কারণে হচ্ছে না, এর পক্ষে বিপক্ষে কমেন্ট করুন। ভিডিওটি ভালো লেগে থাকলে বেশি বেশি শেয়ার করুন এবং নতুন ভিডিওর অপেক্ষায় থাকুন। ধন্যবাদ।